আসসালামু আলাইকুম সবাইকে। আজ কোষ ও এর গঠনের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসলাম। এই ক্লাসে আমরা কোষ প্রাচীর বা সেল ওয়াল এবং প্রোটোপ্লাজম এবং কোষঝিল্লি এই তিনটি অঙ্গাণু বা তিনটি সম্পর্কে জানতে পারবো বিস্তারিতভাবে। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল, এটি মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর এই তিনটি অংশ নিয়ে সাধারণতভাবে গঠিত হয়ে থাকে। তো মধ্যপর্দা হলো প্রথম পর্দা, যেটি টেলোফেজ পর্যায়ে গঠন শুরু হয়ে যায়। তো এটি ফ্র্যাগমোপ্লাস্ট ও প্যাকটিক অ্যাসিড এই দুটি উপাদান নিয়ে গঠিত হয়। ফ্র্যাগমোপ্লাস্ট যেটি সাইটোপ্লাজম থেকে আসে এবং প্যাকটিক অ্যাসিড যেটি গলগি বডি থেকে আসে। অর্থাৎ ফ্র্যাগমোপ্লাস্ট ও প্যাকটিক অ্যাসিড এই দুটি উপাদান যেটি টেলোফেজ পর্যায়ে উৎপন্ন হয়, এই দুটি উপাদান নিয়ে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা উৎপন্ন হয়। এরপর দ্বিতীয় প্রাচীর, যেটা আমি লাল অংশ দ্বারা বা লাল কালি দ্বারা চিহ্নিত করছি। সো সেটি হলো প্রাথমিক প্রাচীর, যেটি মধ্যপর্দার উপরে অবস্থান করে থাকে। এটি সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন এই তিনটি অংশ দ্বারা গঠিত হয়ে থাকে। এটি আমরা যদি সহজে মনে রাখতে চাই তাহলে আমরা সোহাগ এটি দ্বারা মনে রাখতে পারবো। এটি পাতা, ফুল ও কর্টেক্স কোষে থাকে, অর্থাৎ পাতাতে থাকবে, ফুল এবং কর্টেক্স কোষ এইসব ক্ষেত্রে থাকে। এরপর সেকেন্ডারি প্রাচীর, আমরা জানি সেকেন্ডারি প্রাচীর সাধারণতভাবে মৃত কোষগুলোতেই থাকবে। তো সেক্ষেত্রে ভাজক ও অন্যান্য বিপাকীয় কোষে থাকে না। সেকেন্ডারি প্রাচীরগুলো সাধারণত স্থায়ী কোষে অবস্থান করে থাকে। ভাজক কোষ হলো জীবিত কোষ, যেগুলো বৃদ্ধিতে সহায়তা করে, এবং বিপাকীয় কোষ যেগুলো বিভিন্ন ধরনের কী বলে একে জৈবিক বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটাতে সহায়তা করে। সেই কোষগুলোতে এই সেকেন্ডারি প্রাচীর থাকে না, এবং এটি সেলুলোজ ও লিগনিন দ্বারা গঠিত হয়, যেগুলোকে আমরা শাল দ্বারা মনে রাখতে পারি। সাথে সেলুলোজ, লতে লিগনিন। এরপর সাথে সেলুলোজ ও লতে লিগনিন। এরপর টারশিয়ারি প্রাচীর, যেটি সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে সৃষ্ট প্রাচীর, অর্থাৎ কোষের ভিতরের দিকে সেকেন্ডারি প্রাচীর যেটা কোষের মধ্যে অবস্থান করবে, এবং এর ভিতরের দিকে অর্থাৎ সেকেন্ডারি প্রাচীরের বাইরে, মানে সেকেন্ডারি প্রাচীরের বাইরে যে প্রাচীরটা সৃষ্ট হয় সেটাকে টারশিয়ারি প্রাচীর বলা হয়ে থাকে। এরপর হলো দুটি গর্ত টাইপ, তো সেগুলোকে বলা হয় পিট পেয়ার ও প্লাজমোডিয়াম। তো পিট পেয়ার যেটা মানে দুটি কী বলা থাকে, মেমব্রেনের মধ্যকার যে কোষ প্রাচীরের মেমব্রেনের মধ্যকার সবচেয়ে পাতলা এলাকা, অর্থাৎ কোষ প্রাচীরের এই পুরোটা একটা কোষ, ধরি যদি আমি একটা কোষ, তাহলে কোষ প্রাচীর হলো এগুলো। এই কোষ প্রাচীরের মধ্যকার শুধুমাত্র মধ্যপর্দা যেখানটায় আছে সেখানটাকে শুধুমাত্র বলা হবে পিট পেয়ার, অর্থাৎ কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা হলো সবচেয়ে পাতলা এলাকা হলো পিট পেয়ার। এবং প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম হলো এই একটা কোষ, এর বাইরে আবার একটা কোষ এরকম গঠন করবে। তো এই কোষ আর এই কোষের মধ্যে যদি সাইটোপ্লাজমীয় সংযোগ থাকে, ধরি সাইটোপ্লাজমীয় এরকম একটা সংযোগ আছে, তো এই সাইটোপ্লাজমীয় সংযোগটাকেই বলা হবে প্লাজমোডিয়াম। অর্থাৎ কোষের এই কূপ এলাকা বা পিট পেয়ার এলাকাগুলোতে যদি সাইটোপ্লাজমীয় সংযোগ থাকে, অর্থাৎ যদি শুধুমাত্র সাইটোপ্লাজমীয় সংযোগ থাকে, তবে সেটাকে প্লাজমোডিয়াম বলা হবে। অর্থাৎ কূপ এলাকায় বা এই গর্ত বা এই এলাকায় সাইটোপ্লাজমীয় সংযোগ। তারপর রাসায়নিক গঠন, এটি সাধারণত মধ্যপর্দা, প্রাথমিক পর্দা ও সেকেন্ডারি প্রাচীর এই তিনটি পর্দা নিয়ে গঠিত হয়। তো এক্ষেত্রে রাসায়নিক গঠনই তিনটি পর্দাই থাকবে। তো এক্ষেত্রে মধ্যপর্দা, প্রথমেই হলো মধ্যপর্দা, যেটি প্যাকটিক অ্যাসিড, মানে যেটিতে অধিক পরিমাণে থাকে প্যাকটিক অ্যাসিড, যেটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে। লাল কালি দেখি। অদ্রবণীয় কোনটি, কী ধরনের প্যাকটিন এবং প্যাকটেড লবণ থাকে, যাকে প্যাকটিন বলা হয়। এটি হলো ক্যালসিয়াম প্যাকটেড ও ম্যাগনেসিয়াম প্যাকটেড এর লবণ থাকে, যাকে প্যাকটিন বলা হয়ে থাকে। এবং অল্প পরিমাণে গ্লাইকোপ্রোটিন থাকবে। প্রাথমিক প্রাচীর প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন এই তিনটি সমানে গঠিত হয়ে থাকে। তো হেমিসেলুলোজের পলিস্যাকারাইড থাকে 3 ধরনের, যেগুলো হলো জাইল্যান্স, অ্যারাভেন্স, লাসেটা গ্যালাক্টেন্স। অর্থাৎ
জাইলেন্স, অ্যারাবেন্স, গ্যালাকটেন্স, লাস্টে প্রত্যেকটারই এএনএস আছে। অর্থাৎ আমরা মনে রাখতে পারি হেমিসেলুলোজের প্রত্যেকটা নামের শেষে আনস বা এএনএস থাকবে, নামের শেষে এএনএস, ভুল লিখতে পারি, এএনএস থাকবে। এবার গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিনের ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন ও অন্যান্য পদার্থ থাকে। কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন ও অন্যান্য পদার্থ থাকবে। আর কোনটি মানে ড্যাশ নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ক্রস লিঙ্ক হিসেবে কোনটা কাজ করে? প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে সাধারণতভাবে কাজ করে জাইলোগ্লুকান। আমরা হেমিসেলুলোজের যে পলিস্যাকারাইডগুলো আছে, এগুলো প্রত্যেকটাকে পলিস্যাকারাইড বলা হয়। এই পলিস্যাকারাইডগুলোকে জাইলেন্স, অ্যারাভেন্স ও গ্যালাকটেন্স এই নামে আমরা জানি। আর যেটি হলো ক্রস লিঙ্ক, হেমিসেলুলোজের যেটা ক্রস লিঙ্ক সেটি হলো জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান হলো এর ক্রস লিঙ্ক। এরপর সেকেন্ডারি প্রাচীর ক্ষেত্রে সাধারণতভাবে আমরা জানি যে সেলুলোজ ও লিগনিন থাকে। অর্থাৎ সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে শুধুমাত্র সেলুলোজ ও লিগনিন থাকবে। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে শুধুমাত্র কাইটিন। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এটাকে আমরা মনে রাখার জন্য স্যাকা দ্বারা মনে রাখতে পারি। একটা মজার ছন্দ। তো আমরা এটাকে স্যাকা দ্বারা মনে রাখতে পারবো। সতে হলো ছত্রাক আর গতে হলো কাইটিন। এরপর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা জানি লিগনিন ও লিপোপ্রোটিন বা লিপিড প্রোটিন পলিমার। লিপোপ্রোটিন যেটাকে লিপিড প্রোটিন পলিমার বলা হয়। লিপিড প্রোটিন পলিমার, এটাকে লিপোপ্রোটিনও বলা যায় বা পলিপেপটাইডোগ্লাইকানও বলা যায়। লিপিড প্রোটিন পলিমার, যেটিকে মেডিকেলে আসছিল, এটা যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী থাকে, সেক্ষেত্রে মেডিকেলে যে এমসিকিউ দেওয়া যে অপশনগুলো দেওয়া ছিল সেখানে ছিল পেপটিডোগ্লাইকান। এটা মেডিকেলের আসছিল। আর এই জিনিসটা আছে সেটাকে আমরা মনে রাখতে পারি বাল্ব দ্বারা। বতে ব্যাকটেরিয়া, লতে লিপিড, পতে প্রোটিন। অর্থাৎ লিপিড প্রোটিন পলিমার যেটাকে মেডিকেলে যে আসছিল সেখানে অপশনে বলা হয়েছিল পেপটিডোগ্লাইকান। এটাকে আমরা বাল্ব দ্বারা মনে রাখতে পারবো। তো এরপর কোষ প্রাচীরে বিদ্যমান বিভিন্ন উপাদান। কোষ প্রাচীরে কী ধরনের উপাদান রয়েছে সেগুলো হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, গ্লাইকো, প্রোটিন। তো সেলুলোজ সাধারণতভাবে সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে বেশি হলো 40%। তারপর হেমিসেলুলোজ যেটা থাকবে 20%, অর্থাৎ 40-এর কম। এরপর 10% বাড়াই দেবো, তাহলে প্যাকটিক অ্যাসিড 30%। এরপর এইটা থেকে 20 কমছে, আবার এখানে 10 বাড়ছে, আবার 20 কমবে, তাহলে 10%, অর্থাৎ 100%। তো সেলুলোজ 40%, হেমিসেলুলোজ 20%, পেকটিন 30%, গ্লাইকোপ্রোটিন 10%। এগুলো হলো প্রাচীরে বিদ্যমান বিভিন্ন উপাদান। এরপর কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন বা আলট্রা স্ট্রাকচার। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন বা আলট্রা স্ট্রাকচার, সেক্ষেত্রে সেলুলোজ অণু, অনেকগুলো সেলুলোজ অণু, প্রায় 1 থেকে 3,000 অণু মিলে সেলুলোজ চেইন গঠন করবে। অর্থাৎ সেলুলোজ অণু 1 থেকে 3,000টা মিলে হবে সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন 100টি মিলে, অর্থাৎ সেলুলোজ চেইন 100টা মিলে ক্রিস্টালাইন মাইসেলি। এটাকে বলা হয় কোষ প্রাচীরের গাঠনিক একক। তো 100টা সেলুলোজ চেইন মিলে ক্রিস্টালাইন মাইসেলি উৎপন্ন করবে। এই ক্রিস্টালাইন মাইসেলি যদি 20টা মিলে, মানে অর্থাৎ ক্রিস্টালাইন মাইসেলি 20টা মিলে মাইক্রোফাইব্রিল গঠন করবে। তো এরপর মাইক্রোফাইব্রিল 250টি মিলে ম্যাক্রোফাইব্রিল, এবং ম্যাক্রোফাইব্রিলের অসংখ্য মিলে তন্তু বা ফাইবার গঠন করবে। এটা হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। সেলুলোজ অণু 1 থেকে 3,000 মিলে সেলুলোজ চেইন, এই সেলুলোজ চেইনের 100টি মিলে ক্রিস্টালাইন মাইসেলি, এই ক্রিস্টালাইন মাইসেলির 20টি মিলে মাইক্রোফাইব্রিল, এবং মাইক্রোফাইব্রিলের 250টি মিলে ম্যাক্রোফাইব্রিল, এবং ম্যাক্রোফাইব্রিলের অসংখ্য মিলে তন্তু বা ফাইবার গঠন করবে। এরপর ড্যাশকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। ড্যাশকে, সেলুলোজকে আমরা দেখছি যে সেলুলোজ সবচেয়ে বেশি থাকে, যার কারণে একে ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়ে থাকে। এবার কোষ প্রাচীরের সুনির্দিষ্ট কিছু কাজ, সেগুলো হলো এই সুনির্দিষ্ট আকৃতি দান করে। কোষ প্রাচীর আকৃতি দানে সহায়তা করবে, এটি স্বাভাবিক, যেটা কোষ ঝিল্লির সাথে আবরণ
তৈরিতে সহায়তা করে, আবরণ হিসেবে কাজ করে। তো আবরণ অবশ্যই মানে আকৃতি দান করবে, তারপর বাইরের আঘাত থেকে রক্ষা করবে। এটি যেহেতু আবরণ, বাইরের বিভিন্ন ধরনের আঘাত থেকে এটি রক্ষা করে বা শক্তি বা দৃঢ়তা প্রদান করে। এটি যেহেতু খুবই দৃঢ় প্রকৃতির বা জড় প্রকৃতির হয়ে থাকে, সো এটি খুব মোটা বা এটি খুব শক্ত ধরনের হয়ে থাকে, যার জন্য এটি খুবই দৃঢ় থাকে। তারপর পানি ও খনিজ লবণ শোষণে পরিবহনে সহায়তা করে। আমরা জানি প্লাজমোডেসমাটা, যেটা সাইটোপ্লাজমীয় চলন, সে মাধ্যমে পানি ও খনিজ লবণ শোষণে এটি সহায়তা করে থাকে। অর্থাৎ যেখানে মধ্যপর্দা থাকে সেখান থেকে এটি হয়, যেহেতু মধ্যপর্দা কোষ প্রাচীরের অংশ, সেক্ষেত্রে এটি সহায়তা করে পানি ও খনিজ শোষণে এবং পরিবহনে। এরপর এক কোষ থেকে অন্য কোষকে পৃথক রাখে, অর্থাৎ এক কোষ থেকে অন্য কোষকে পৃথক রাখার জন্য সাধারণতভাবে কোষ ঝিল্লি, প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র কোষ ঝিল্লি, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি প্লাস কোষ প্রাচীর দুটোটাই কাজ করে ক্ষেত্রে। প্রোটোপ্লাস্ট, কোষ প্রাচীরের ধারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীরের ধারা পরিবেষ্টিত যে পদার্থটা থাকে সেটাই হলো প্রোটোপ্লাস্ট থেকে প্রোটোপ্লাজম বলা হয়। তো প্রোটোপ্লাজমে সাধারণত দুটি অংশ বা দু ধরনের অংশ থাকে, একটি সজীব অংশ, একটি নির্জীব অংশ। সজীব অংশ হলো সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়াস। সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়াস। এবং নির্জীব অংশ, যেটি জড় অংশ নামে পরিচিত, সেটি হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর হলো নির্জীব অংশ, যেটা প্রোটোপ্লাজমে অবস্থান করে। এরপর প্রোটোপ্লাজমের ডেফিনেশন: কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো জেলির ন্যায় অধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে যে জেলির ন্যায় পদার্থটা থাকবে সেটা স্বচ্ছ হবে, আঠালো হবে এবং জেলির মতো হবে, অর্ধতরল, পুরোপুরি তরলও না, পুরোপুরি কঠিনও না, এরকম অবস্থান। তারপর এবং কলয়েডাল ধর্মী হবে এবং সজীব পদার্থ, অর্থাৎ স্বচ্ছ আঠালো জেলির ন্যায় অধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থই হলো প্রোটোপ্লাজম। তো এটি আবিষ্কার করেন ফেলিক্স ডুজার্ডিন প্রোটোপ্লাজম আবিষ্কার করেন। ডুজার্ডিন একে সার্কোড নাম দেন, প্রোটোপ্লাজমকে সার্কোড নাম দেন ফেলিক্স ডুজার্ডিন সার্কোড নাম দেন। এরপর পার্কিনজে যিনি সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। তারপর হ্যাক্সলে সাধারণতভাবে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেন। হ্যাক্সলে বলেন প্রোটোপ্লাজমই হলো জীবনের ভৌত ভিত্তি। পর প্রোটোপ্লাজম কোষের মৌলিক ও জৈবিক কার্যাবলী সম্পাদন করে এবং প্রোটোপ্লাজমকে যে ভৌত ভিত্তি বলা হয়, এই ভৌত ভিত্তি হওয়ার কারণেই প্রোটোপ্লাজম কোষের মৌলিক ও জৈবিক বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে, অথবা যে কোষের মৌলিক ও জৈবিক কার্যাবলী সম্পাদন করে বলেই একে জীবনের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কারণ কোষের শরীরবৃত্তীয় প্রক্রিয়াসমূহ পানির উপস্থিতি ছাড়া সম্পন্ন হয় না। কোষের শরীরবৃত্তীয় প্রক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়া পানিবিহীন বা পানি ছাড়া সম্পন্ন হয় না। এবং পানি যদি শুকিয়ে যায় তাহলে প্রোটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো থাকে, যেমন আমরা দেখলাম সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, এবং সাইটোপ্লাজমে অনেক ধরনের অঙ্গাণু থাকে, যেটা আমরা আগে দেখছি। তো এই সব ধরনের অঙ্গাণু বিভিন্নভাবে নষ্ট হয়ে যেতে থাকে, পানির অভাবে কোনোটাই বাঁচতে পারে না। যেহেতু পানির অভাবে এগুলো বাঁচতে পারে না, সেহেতু এগুলো নষ্ট হয়ে যায় এবং কোষটি একসময় ধ্বংস হয়ে যাবে, মারা যায়, যার কারণে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এবং পানির অভাবে প্রোটোপ্লাজম শুকিয়ে কোষ মারা যায়। আবার আমরা জানি যে অঙ্কুরোদ্গমের সময় বীজের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানির খুব বেশি প্রয়োজন হয়। সেখানে যদি পানি না থাকে তাহলে অঙ্কুরোদ্গম কখনোই সম্পন্ন হবে না। সো একটা উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রেও পানির প্রয়োজন হচ্ছে, একটা কোষের বেঁচে থাকার ক্ষেত্রেও পানির প্রয়োজন হচ্ছে। যেহেতু পানি আমাদের কোষের ক্ষেত্রে সব দিক দিয়ে
সাহায্য করে বা কোষের জীবনের ক্ষেত্রে সব দিক দিয়ে সাহায্য করে, তার কারণে প্রাণীকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এবার ভৌত বৈশিষ্ট্য, অর্ধস্বচ্ছ, যেটা আমরা ডেফিনেশনে দেখছি, অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলি সদৃশ আঠালো পদার্থ হলো প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম। তারপর এটি দানাদার ও কলয়েডাল ধর্মী, এটি দানাদার থাকবে এবং কলয়েডাল ধর্মী থাকবে। কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরল এবং তরল থেকে জেলি হতে পারে, অর্থাৎ কোষের বিভিন্ন অবস্থা অনুযায়ী যদি প্রয়োজন হয় তখন জেলি থেকে তরলে পরিণত হবে এবং তরল থেকে জেলিতে পরিণত হতে পারে, জেলিতে পরিণত হতে পারে। তারপর আপেক্ষিক গুরুত্ব, এর আপেক্ষিক গুরুত্ব বা এর আপেক্ষিক ঘনত্ব পানি থেকে বেশি হয়। এরপর উত্তাপ, অ্যাসিড, অ্যালকোহল প্রভাবে জমাট বাঁধে হবে। উত্তাপে অ্যাসিড, অ্যালকোহল এসবের প্রভাবে জমাট বাঁধতে পারে। রাসায়নিক বৈশিষ্ট্য, এর কিছু রাসায়নিক বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো এখানে অধিক পরিমাণ পানি থাকবে, অর্থাৎ আমরা জানি যে এটা হলো জেলির ন্যায় এবং অর্ধস্বচ্ছ অর্ধ তরল। সো যেহেতু এখানে অর্ধ তরল থাকে, পুরোপুরি পানিও থাকে না আবার পুরোপুরি কঠিনও থাকে না, সো যেহেতু তরল জিনিসটা পানি হবে, তো এখানে অধিক পরিমাণে পানি থাকবে। জৈব অ্যাসিডের মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি থাকে হলো প্রোটিন। এছাড়াও কার্বোহাইড্রেট থাকে, লিপিড থাকে এবং ভিটামিন থাকে। এছাড়া অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন এই অণুগুলো থাকতে পারে। এরপর জৈবিক বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই হলো জীবের বৈশিষ্ট্য, অর্থাৎ এটিকে আমরা দেখছি যে হ্যাক্সলে বলছেন প্রোটোপ্লাজম হলো জীবের জীবনের ভৌত ভিত্তি। সো সেই হিসেবে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্য। তারপর অভিস্রবণ প্রক্রিয়া, পানি গ্রহণ ও ত্যাগ করে। অভিস্রবণ প্রক্রিয়ায় বা অসমোসিস প্রক্রিয়ায় পানি গ্রহণ ও ত্যাগ করে থাকে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের চলন সাধারণতভাবে দু ধরনের হয়ে থাকে। প্রোটোপ্লাজমে গতিময়তাকে চলন বলে, অর্থাৎ প্রোটোপ্লাজম যে গতিময় হয় সেটাকেই আমরা চলন বলি। জলস্রোতের মতো চলনকে আবর্তন বা সাইক্লেসিস বলে। জলস্রোতের মতো যদি চলে, জলস্রোত যেভাবে আমরা দেখি যে আস্তে আস্তে ছড়ায় যায়, এভাবে যদি আমরা এইভাবে যদি চলতে থাকে তাহলে এই চলনকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। তারপর একমুখী আবর্তন, যদি এটি একমুখী আবর্তন হয় তবে পাতার ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন, একমুখী আবর্তন হয় সাধারণতভাবে পাতার ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। পাতার ঝাঁঝির কোষে যে প্রোটোপ্লাজম থাকে সেই প্রোটোপ্লাজমের চলন হলো একমুখী আবর্তন। এবং বহুমুখী আবর্তন হলো ট্রাডেস্ক্যানচিয়া কোষস্থ প্রোটোপ্লাজমের চলন, অর্থাৎ এই ট্রাডেস্ক্যানচিয়া এর যে কোষ থাকে এই কোষের প্রোটোপ্লাজমের চলনই হলো বহুমুখী, অর্থাৎ বিভিন্ন দিকে চলতে পারে, বহুমুখী চলন। এরপর হলো কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্রতিটি জীবকোষের প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাদেরকে প্লাজমা মেমব্রেন বলে। এক্ষেত্রে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী যে ঝিল্লি থাকে, যে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বলে। এরপর এর বিভিন্ন নাম: প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন। প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন ও বায়োমেমব্রেন, এটি হলো এই কয়েকটি নামে কোষ ঝিল্লিকে ডাকা হয়ে থাকে বা প্লাজমা মেমব্রেনকে ডাকা হয়ে থাকে। এরপর এরা সাধারণত দ্বিস্তরী হয়। দ্বিস্তরী হলে এর ভিতরের মধ্যে যে পর্দা এটা যদি আমরা ধরি একটা কোষপ্রাচীরের মধ্যে দুস্তর বিশিষ্ট লাল অংশটি হলো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষঝিল্লির স্থানে স্থানে ভাঁজ হতে পারে। প্রতিটি ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই বলা হয় প্রতিটি ভাঁজকে। মাইক্রো যার অর্থ হলো ক্ষুদ্র এবং ভিলাই যার অর্থ হলো অন্ত্রে আঙুলের মতো অভিক্ষেপ। অন্ত্রে আঙুলের মতো যে অভিক্ষেপটা থাকে সেটাই হলো মাইক্রোভিলাই। এরপর হলো পিনোসাইটিক ফোস্কা। এক্ষেত্রে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাই থাকবে এবং এক্ষেত্রে পিনোসাইটোসিস ফোস্কা যে মাধ্যমে হয় সেটা হলো পিনোসাইটিক ফোস্কা যে মাধ্যমে হয় সেটা প্রক্রিয়াটা হলো পিনোসাইটোসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থকে কোষ গ্রহণ করে। তরল পদার্থকে কোষ কিভাবে গ্রহণ করে? পিনোসাইটোসিসের মাধ্যমে। এরপর হলো স্যান্ডউইচ মডেল। প্রত্যেকটা মডেল সম্পর্কে আলাদাভাবে বোঝানো হয়েছে এখানে। তো প্রথমে হলো স্যান্ডউইচ মডেল, যেটা ড্যানিয়েল ও ডেভসন এর প্রবক্তা বা আবিষ্কারক, যেটাই বলি ড্যানিয়েল ও ডেভসন, বানানো ভুল হতে পারে। কোষঝিল্লি সাধারণত দ্বিস্তর বিশিষ্ট যাতে লিপিড ও প্রোটিন থাকে। এটা তারা ড্যানিয়েল ও ডেভসন সাধারণতভাবে এই বর্ণনাটা করেন, কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট যাতে লিপিড ও প্রোটিন থাকে। ইউনিট মেমব্রেনের প্রবক্তা হলো রবার্টসন। সে বর্ণনা করেন সব বায়োলজিক্যাল মেমব্রেন এর আণবিক গঠন একই।
একই প্রকারের হয়, অর্থাৎ বায়োলজিক্যাল মেমব্রেন যেগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে আণবিক গঠন একই ধরনের হবে, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। অর্থাৎ এখানে সে বোঝাতে চাইছে যে বায়োলজিক্যাল যতগুলো মেমব্রেন বা পর্দা আছে প্রত্যেকটার আণবিক গঠনই একই ধরনের। এক্ষেত্রে ফসফোলিপিড বাইলেয়ার হবে, বাইলেয়ার দ্বারা গঠিত, যার স্থানে স্থানে প্রোটিন থাকে। এরপর স্থানে স্থানে থাকা প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। এবং তারা স্থানে স্থানে যে প্রোটিন সহ ফসফোলিপিডটা থাকে, প্রোটিনের সাথে যে ফসফোলিপিডটা থাকে, এই কারণে এই বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন হিসেবে আখ্যায়িত করেন। এরপর ফ্লুইড মোজাইক মডেল এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মডেলের মধ্যে মডেল। তো এর প্রবক্তা হলো সিঙ্গার ও নিকলসন তো তিনি বর্ণনা করেন লিপিড অণুর মধ্যে প্রোটিন এরূপ বিন্যাসকে হিমশৈল, অর্থাৎ হিমশৈল বা আইসবার্গ, ICEBERG, আইসবার্গ, অর্থাৎ হিমশৈল বা আইসবার্গ নামে সে আখ্যায়িত করেন। এবার আইসবার্গের সাথে সে তুলনা করেন। তো এই যেহেতু এটি আইসবার্গের সাথে মিল রয়েছে, তাই একে আইসবার্গ মডেলও বলা হয়। এরপর এতে যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, এই ফসফোলিপিড বাইলেয়ারটা সাধারণতভাবে এর মধ্যে দুটি অংশ থাকে, যেটি লেজ ও মাথা। লেজে থাকে সাধারণতভাবে ফ্যাটি অ্যাসিড যুক্ত লেজ এবং ফসফেট যুক্ত মাথা। ফ্যাটি অ্যাসিড যুক্ত লেজ এবং ফসফেট যুক্ত মাথা দ্বারা এটি গঠিত হয়ে থাকে। লেজের ক্ষেত্রে থাকে গ্লিসারল ও দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড থাকে। আর হেড যেটা মাথা, সেক্ষেত্রে শুধুমাত্র থাকে পোলার ফসফেট। এক্ষেত্রে শুধুমাত্র পোলার ফসফেটটাই থাকে, ফসফেট। তো লেজের ক্ষেত্রে গ্লিসারল ও দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড থাকে এবং মাথার ক্ষেত্রে পোলার ফসফেট থাকে। তো এই দুটোটাই লেজের ক্ষেত্রে এটা থাকবে এবং মাথার ক্ষেত্রে এটা থাকবে, এই দুটোটাই হলো ফসফোলিপিড বাইলেয়ারের অংশ হিসেবে থাকে। এরপর হলো মেমব্রেন প্রোটিন হলো তিনটা, যেটা হলো ইন্টিগ্রাল প্রোটিন যেটা সাধারণতভাবে উভয় সারফেস, অর্থাৎ দুইবার যেরকম থাকে তার উভয় সারফেসে যুক্ত হিসেবে এরকম থাকবে, অর্থাৎ এটি উভয় সারফেসে অবস্থান। এরপর পেরিফেরাল প্রোটিন হলো প্রান্তে বা এক সারফেসে, হয় সে নিচের প্রান্তে থাকবে বা উপরের প্রান্তে, যে কোনো একটা প্রান্তে থাকবে, অর্থাৎ প্রান্তে বা এক সারফেসে সে এটি অবস্থান করে। এরপর লিপিড সম্পৃক্ত প্রোটিন সাধারণতভাবে লিপিড কোর এ বা লিপিড মজ্জায় থাকে। লিপিড কোরে থাকে বা লিপিড মজ্জায় থাকে। লিপিড কোর বা লিপিড মজ্জা। এখন হলো একটি চিহ্নিত চিত্র। তো এখানে এটা হলো একটা হেড এবং এটা হলো টেল। টেল দুটো অংশই থাকবে। একটি ফসফোলিপিড বাইলেয়ার, যেটা এই ফসফোলিপিড বাইলেয়ারে। এরপর প্রোটিনের ক্ষেত্রে এই নিচের সারফেসে থাকবে পেরিফেরাল প্রোটিন। এরপর এই দুই সারফেস মিলে থাকবে ইন্টিগ্রাল প্রোটিন থাকবে দুই সারফেস মিলে। আর একটি সারফেসে লিপিড কোর এ মানে লিপিড মজ্জা, মানে এটা একটা প্রোটিন লিপিড মজ্জা বা লিপিড কোরে থাকে সাধারণতভাবে লিপিড প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড প্রোটিন সাধারণতভাবে লিপিড কোর বা লিপিড মজ্জা এসব জায়গায় থাকে। এরপর এগুলো হলো কোলেস্টেরল হলো এগুলো, যেগুলো লিপিড জাতীয় পদার্থ। শর্করা প্লাস প্রোটিন হলে সেটি হবে গ্লাইকোপ্রোটিন, আর শর্করা প্লাস যদি লিপিড হয় তাহলে সেটি হবে গ্লাইকোলিপিড। এটি হলো গ্লাইকোপ্রোটিন, আর এটি হলো গ্লাইকোলিপিড। তো গ্লাইকোক্যালিক্সের অংশ হলো গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন যেটা শর্করা প্লাস প্রোটিন,
এরপর গ্লাইকোলিপিড যেটা শর্করা থাকবে প্লাস এখানে লিপিড থাকবে। তারপর কোলেস্টেরল গ্যাস জাতীয় পদার্থ। কোলেস্টেরল সাধারণতভাবে লিপিড জাতীয় পদার্থ হয়ে থাকে, লিপিড জাতীয় পদার্থ। কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মডেলের নাম কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, বা এই মডেলের নাম কেন ফ্লুইড মোজাইক? তো এর কারণ হলো তরল লিপিডের ওপর ভাসমান প্রোটিনকে মোজাইকের মতো দেখায়। তরল লিপিডের ওপর ভাসমান প্রোটিন মোজাইকের মতো দেখায়, মোজাইক এর ন্যায় দেখায়, তাই একে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। একে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। তরল লিপিড বা লিপিডের উপর ভাসমান প্রোটিনকে মোজাইকের মতো দেখায় বলে ফ্লুইড একে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়ে থাকে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলতে কি বোঝো? লিপিড অণু তরলের ন্যায় আশেপাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে থাকে, একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। অর্থাৎ লিপিড অণু তরলের ন্যায় আশেপাশে ব্যপ্ত হয় বা আশেপাশে ব্যপ্ত হয়, হ্যাঁ, আশেপাশে ব্যপ্ত হয় এবং এটি অক্ষ বরাবর ঘুরতে থাকে, এটি অক্ষ বরাবর ঘুরতে থাকে, যাকে সাধারণতভাবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। সবচেয়ে সরল ফসফোলিপিড হলো ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড। এবং ফসফোলিপিডের প্রধান উপাদান হলো লেসিথিন হলো ফসফোলিপিডের প্রধান উপাদান। কোষঝিল্লি এর কাজ, এর মধ্যে বস্তু স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়ে থাকে। অর্থাৎ বস্তু যে স্থানান্তর হয়, আমরা জানি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কঠিন বস্তু এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় পানি বা তরল জাতীয় বস্তু স্থানান্তর হয়, এটি ক্ষেত্রেও কোষঝিল্লি সহায়তা করে। এরপর ব্যাপন, এই মাধ্যমে এক্ষেত্রেও কোষঝিল্লি সহায়তা করে। এছাড়া নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেটা কন্ট্রোল বা কোঅর্ডিনেট, এই ক্ষেত্রেও কোষঝিল্লি সহায়তা করে থাকে। এরপর ভেতরে বা বাইরে বস্তু স্থানান্তর, ভেতরে ও বাইরে বিভিন্ন ধরনের বস্তু স্থানান্তরের ক্ষেত্রেও কোষঝিল্লি সহায়তা করে থাকে। তারপর কোষঝিল্লি তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের তথ্য, কোষের মধ্যকার বিভিন্ন তথ্য আছে যেগুলো সাধারণতভাবে কোষঝিল্লি বহন করে থাকে। এছাড়া ফ্যাগোসাইটোসিস, যেটা একটু আগে বললাম যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কঠিন বস্তু এবং পিনোসাইটোসিস প্রক্রিয়া তরল বস্তু গ্রহণ করে। এছাড়াও এর মধ্যে বিভিন্ন এন্টিজেন, কোষঝিল্লির মাধ্যমে বিভিন্ন ধরনের এন্টিজেন ও এনজাইম ক্ষরণ হয়। এরপর বিভিন্ন স্নায়ু উদ্দীপনা সংবহন করে এবং গ্লাইকোক্যালিক্স একটি কোষ যার শনাক্তকারী হিসেবে কাজ করে। কোষঝিল্লি গ্লাইকোক্যালিক্স কোষের শনাক্তকারী বা রিকগনাইজার হিসেবে কাজ করে থাকে। এরপর রাসায়নিক উপাদান, এর রাসায়নিক উপাদান হলো প্রোটিন ও লিপিড। প্রোটিন থাকে 60 থেকে 80% এবং লিপিড থাকে 20 থেকে 40%। অর্থাৎ প্রোটিন 60 থেকে 80% এবং লিপিড 20 থেকে 40%, এই দুটি উপাদানই থাকে। এবং কোষঝিল্লি যে শুষ্ক অবস্থা বা শুষ্ক ওজন, তার 75%ই হলো লিপিড। এর 75%ই হলো লিপিড। কোষঝিল্লি এর 75%ই হলো লিপিড, অর্থাৎ সেটা হলো শুষ্ক অবস্থায়। অর্থাৎ তাহলে প্রোটিন যেহেতু এখানে আমি বেশি দেখতেছি, তাহলে এটা অবশ্যই তরল অবস্থায় থাকে। যেহেতু এটি তরল অবস্থায় থাকে, যার কারণে যখন শুষ্ক হয় তখন এটি শুকিয়ে যায়, এর উপাদানের সংখ্যা বা উপাদানের হার বেশি হয়ে যায় তখন। এরপর কোষঝিল্লির বিভিন্ন ধরনের অবস্থা। কোষঝিল্লি সাধারণত এখানে 4টি অবস্থা দেওয়া আছে: মাইক্রোভিলাই, ডেসমোসোম, ফ্যাগোসাইটিক ভ্যাসিকল, পিনোসাইটিক ভ্যাসিকল। মাইক্রোভিলাই হলো ক্ষুদ্রান্তের ডিউডেনাম। মাইক্রোভিলাই সাধারণত মাইক্রো ছোট এবং ভিলাই যা অন্ত্রের গহ্বরে থাকে, তো ক্ষুদ্রের ডিউডেনামে থাকে। এই ক্ষুদ্রের ডিউডেনাম হলো সাধারণতভাবে এরকম আকৃতির থাকে। সেই ডিউডেনামে যে ভাঁজগুলো থাকে, এই ভাঁজগুলোর যে কোনো একটা অংশকে যদি আমরা জুম করি বা বর্ধিত করি, তাহলে আমরা আঙুলের মতো অভিক্ষেপ দেখতে পাবো। এই আঙুলের যে অভিক্ষেপগুলো দেখতে পাবো, সেই অভিক্ষেপগুলাই হলো ভিলাই। এই ভিলাইকে আবার যদি আমরা জুম করি, তখন পাবো আমরা আবরণী টিস্যু। এই আবরণী টিস্যুটা পাবো। এই আবরণী টিস্যুটাকে যদি আবার আমরা জুম করি, তখন আমরা ভিলাইয়ের ছোট ছোট ভাগ পাবো, যেটাকে বলা হয় মাইক্রোভিলাই। তো এই মাইক্রোভিলাইগুলো বিভিন্নভাবে আমাদের খাদ্য থেকে যে সারগুলো বের হয়, অর্থাৎ বিভিন্ন প্রোটিন, ভিটামিন এবং প্রয়োজনীয় বিভিন্ন বস্তু, সেগুলো শোষণ করে দেহে
রিজার্ভ করে, যা আমাদের বিভিন্নভাবে শক্তি উৎপাদনে এবং বিভিন্ন কার্যে সহায়তা করে থাকে। তো এই মাইক্রোভিলাইগুলো একটি কোষের বাইরে এরকম অভিক্ষেপ হয়, যেগুলোকে ব্রাশ বর্ডার বলা হয়, অর্থাৎ ব্রাশ বর্ডার গঠন করে মাইক্রোভিলাইগুলো। এরপর হলো দ্বিতীয় অবস্থা, সেটি হলো ডেসমোসোম। ডেসমোসোম সাধারণতভাবে টনোফাইব্রিলের বৃত্তাকার অঞ্চল, টনোফাইব্রিল নামক যে প্রোটিন আছে তার বৃত্তাকার অঞ্চলই হলো ডেসমোসোম। এরপর ফ্যাগোসাইটিক ভ্যাসিকল। ফ্যাগোসাইটিক ভ্যাসিকল অর্থাৎ যে ফ্যাগোসাইটিক ভ্যাসিকল বলতে বোঝায় যে মাধ্যমে বা যে ধরনের আকার করে বা যেভাবে কঠিন বস্তুকে গ্রহণ করে, তার ফাঁস বা অবস্থা, যে মাধ্যমে কঠিন বস্তুকে গ্রহণ করে একটি কোষ, মানে কোষঝিল্লি যেরকম হয় হতে পারে, কোষঝিল্লি এরকম হয়ে তারপর আস্তে এরকম যে কোষ, এই কোষটা এরকম হয়ে কঠিন বস্তুটা গ্রহণ করে। তো সেই অবস্থাটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভ্যাসিকল, আর প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। প্রক্রিয়া ফ্যাগোসাইটোসিস, আর এই যে ধরনটা মানে এরকম যে হয় সেটাকে বলা হয়, এই ভ্যাসিকলটাকে বলা মানে এই অবস্থাটাকে বলা হয় হলো ফ্যাগোসাইটিক ভ্যাসিকল। এবার পিনোসাইটিক ভ্যাসিকল একইভাবে যে তরল পদার্থ গ্রহণের ফাঁস বা অবস্থা, এরকম যদি হয় তো এরকমভাবে যে অবস্থাটা গঠন করে তরল পদার্থ গ্রহণের সময়, সেটি হলো পিনোসাইটিক ভ্যাসিকল। এবং এটি এর প্রক্রিয়া হলো পিনোসাইটোসিস। সিস অর্থ প্রক্রিয়া, পিনোসাইট অর্থ হলো যে মাধ্যমে পানি বা তরল পদার্থ গ্রহণ করে।